সো আমরা এখন সলিউশনটা শুরু করে দেই। হ্যাঁ, এক্সাম প্র্যাকটিসের অর এক্সাম কোশ্চেনস যেগুলা, ওই এক্সাম প্র্যাকটিসের আমরা কোশ্চেনগুলো এখন সলভ করা শুরু করব। সো পেজ নাম্বার 32 আর 33 তে আমাদের আছে এগুলা স্টুডেন্ট বুকের, এই যে এগুলা এক্সাম কোশ্চেনস আর এক্সাম প্র্যাকটিস যেটাই বলো। তো এখন এখানে আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? Quantities can be scalar or vector. Select the row of the table that correctly states a scalar quantity and a vector quantity. So তাহলে scalar and vector ঠিকমতো দেওয়া আছে, এটা কোন অপশনে? Acceleration is not a scalar, mass is not a vector, so তাহলে এটা বাদ। Mass is a scalar, weight is a vector, so তাহলে এটা ঠিক আছে। So তাহলে আমাদের অ্যানসার হবে কি? বি। স্পিড একটা স্কেলার ঠিক আছে, কিন্তু ডিসটেন্স হলো ভেক্টর না, ডিসটেন্স হলো স্কেলার, তো তাহলে এখানে ভুল। আর ওয়েট একটা ভেক্টর, তো তাহলে এখানে ভুল। স্পিড একটা স্কেলার, এখানে ভেক্টরের জায়গায় দিছে, তো তাহলে এটাও ভুল। তো তাহলে আমাদের অ্যানসারটা শুধু কারেক্ট অ্যানসার কি হবে? বি হবে। এরপরে 2 নম্বরে কি বলতেছে দেখি। হাউ ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ আ কার রিলেটেড টু ইটস ভেলোসিটি? ও মাই গড, এত কঠিন কোশ্চেন। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। সো এখন আমাদের ম্যাস যদি ফিক্সড থাকে, হাফ তো একটা জাস্ট একটা পিওর নাম্বার, সো এখন ম্যাস যদি ফিক্সড থাকে তো তাহলে কি হবে? আচ্ছা, ইন্টারনেট হঠাৎ করে একটু হ্যাং হয়ে গেছিল। না এসস, তোমারটা সমস্যা হয় না, আমার এখানে সমস্যা হয়েছিল। এখন কি সবাই শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা, সো বাকি সবাই যদি ঠিক মতো শুনতে পারো তো তাহলে এখন আমরা কন্টিনিউ করা শুরু করি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি? কাইনেটিক এনার্জি যদি আমাদের ম্যাসটা কনস্ট্যান্ট থাকে আর ম্যাস যদি ফিক্স থাকে, তো তাহলে কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার, তো তাহলে এই জিনিসটা লেখা যায়। সো এখানে প্রপোর্শনাল সাইনটা আসে নাই, কিন্তু আমাদের অ্যানসারটা হবে কি? বি, যে কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কয়ার। ঠিক আছে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। এরপর কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে the unit of force is 1 newton, কি বলে? is a newton, 1 newton is equivalent to what? এখন নিউটনকে যদি আমরা তার বেস ইউনিটে লিখি, হ্যাঁ, নিউটনকে আমরা যদি তার বেস ইউনিটে লিখি তো তাহলে কি নিউটনকে কি লেখা যায়? এফ ইকুয়ালস টু এম এ না? তো তাহলে মাস হলো কেজি আর অ্যাসেলারেশন কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে 1 নিউটন মানে কি? ms minus 2। তো তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো তাহলে এটা কি হবে? সি, তাই না? তো এগুলা কোশ্চেন একদম ইজি, এগুলাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করারও কথা না। এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? a ball is thrown vertically upwards at a speed of 11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, উপরের দিকে থ্রো করতেছে, ইনিশিয়াল ভেলোসিটি হলো 11 মিটার পার সেকেন্ড। এখন বলতেছে কি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড? সো তাহলে আমরা এখানের মধ্যে ইনফরমেশন গুলো লিখি। ইনিশিয়াল ভেলোসিটি ইজ 11, ইনিশিয়াল ভেলোসিটি হলো আপওয়ার্ড, সো তাহলে অ্যাসেলারেশন কি হবে? নেগেটিভ জি, তাই না? acceleration will be negative g, that is minus 9.81, আর at maximum height v is equal to কত হবে? at maximum height v is equal to 0। তো তাহলে আমরা এখানের মধ্যে কি করব? কনসিডারিং ভার্টিক্যাল মোশন, যে এটা তো ডাইরেক্টলি ভার্টিক্যালি উপরে মারছে, সো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি হবে? v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2as, এইটা দিয়ে আমরা বের করব s এর ভ্যালুটা। s এর ভ্যালুটা কত আসে এখানে? 12.3। 12.3। জি ভাই। তো তাহলে অ্যান্সার হবে কি? বি। তো এগুলা জিনিস একদম ইজি ইজি আমাদের ক্যালকুলেশন। দেন কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে ক্যালকুলেট দ্য মোমেন্ট এক্সার্টেড অন দ্য নাট বাই দ্য স্প্যানার শোন ইন দ্য ডায়াগ্রাম। এখন ফোর্সটা যে দিতেছে, ফোর্সটা হলো 20 নিউটন, ভালো কথা, কিন্তু ফোর্সটা তো পুরাপুরি পারপেন্ডিকুলার না, দেখছো?
ফোর্সটা কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে না এসাস? হ্যাঁ আমরা ফোর্সটা কোন ফোর্সটা দিয়ে কাজ করি বলতো? আমরা মোমেন্টের জন্য ফর্মুলা কি লিখি? মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, distance তাই from না? the height. পিভটের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিব। সো তাহলে দেখো পিভটের থেকে ফোর্সের লাইন অফ অ্যাকশন, ফোর্সের লাইন অফ অ্যাকশন হলে এটাই যে রেড কালার দিয়ে যেটা মাত্র এক্সটেন্ড করলাম, দেখছো 20 নিউটন থেকে নিচের দিকে একটা লাইন টানলাম যে দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। সো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সের সাথে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হয়? এই অ্যাডজাসেন্টটা না? হ্যাঁ তো তাহলে এটা আমাদের কি হবে? এখানের মধ্যে দেখো আমাদের এই দুইটা ডিসটেন্স, এখানের মধ্যে কোনটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট হয় বলতো? ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, কোনটা আমরা নিব? এখানের মধ্যে দেখো আমাদের এটা কত আসে? নিচেরটা এটা হলো 24 cos 30 হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার, এটাই আর এটা হলো 24 sin 30 সেন্টিমিটার, তাই না? তো এখন আমাদের কোনটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট? 24 cos 30 কেন? কারণ হচ্ছে এটা অ্যাঙ্গেলটা লাগানো এটার সাথে। অ্যাঙ্গেলটা লাগানো এটার সাথে। সো তাহলে এটা যদি আমাদের ফোর্স কি বলে ডিসটেন্সটা হয়, যে ডিসটেন্স যদি আমাদের হয় কত 24 cos 30, এটা তো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে না? হ্যাঁ তো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। আর এখানে আমাদের কত কি বলে ফোর্সের ভ্যালু কত? ফোর্স হলো 20 নিউটন। তো তাহলে এটার জন্য আমাদের কত আসে দেখো তো এসএস মোমেন্ট বের করে। 4.2 Moment is equal to F into perpendicular distance from pivot. So তাহলে ফোর্স হলো 20 আর 24 cos 30 ডিভাইডেড বাই কত? divided by 100 100, সরি ভুলে 2 লিখছি, ডিভাইডেড বাই 100। তো করলে কত আসে এটা এসএস? 4.2 4.2 নিউটন মিটার। সো তাহলে এটার জন্য আমাদের অ্যানসারটা কি হবে? D বি। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটটা যে কিভাবে বের করলাম? নাবিল কি ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। কারো যদি জিনিসটাতে কনফিউশন থাকে তোমরা আরেকটা কাজ করতে পারো। হ্যাঁ, তোমরা আরেকটা কি কাজ করতে পারো দেখো, তুমি ডিসটেন্সটাকে ডিসটেন্সের জায়গাতে রেখে দাও। তুমি ডিসটেন্সটাকে ডিসটেন্সের জায়গায় রেখে দাও। তুমি কি করবা? তুমি তোমার ফোর্সের কম্পোনেন্টটা বের করো, ঠিক আছে? তুমি ডিসটেন্সকে 24 এর জায়গায় 24 ই রাখতেছো, তুমি শুধু কি করবা? ফোর্সের কম্পোনেন্টটা বের করবা। তো ফোর্সের কম্পোনেন্ট যদি বের করো, এটা যদি 30 হয় তো তাহলে ভেবে এটা কত হবে? 30। সো এখন এখানের মধ্যে দেখো ফোর্সের তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, তো তাহলে f cos 30 আর ডিসটেন্স কত? 24। সো তাহলে একই জিনিস হয় ফাইনালি, বুঝতে পারছো? সো তাহলে কারো যদি ডিসটেন্সটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ওইটা নিতে প্রবলেম হয়, সো তাহলে ফোর্সের কি করবা? পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা বের করে নিবা, বুঝতে পারছো? এসাস এই ওয়েতেও করা যায়, ঠিক আছে? ভাইয়া 4 নাম্বারটা আছে না, ওটাতে না আমি যেটা ফর্মুলা আছে v কেউ কি কিছু বলতেছো? হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। হ্যাঁ, সাউন্ড অনেক কম আসতেছে, আর একটু জোরে বললে ভালো হয়। বলছি যে 4 নাম্বারের একটা ফর্মুলা আছে না যে v √2gh, ওইটা দিয়ে করে আমার অ্যানসার সি আসছে। v is আমারও অ্যান্সার ভাইয়া সি আসে। এসাস তুমি না ভাইয়া বললা সি হবে, 12 হবে না। এসাস কি বললা? ক্যালকুলেটরে কি বসাইছিলা? দাঁড়াও 1 সেকেন্ড আমি দেখে নেই। সো 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.81 ইনটু
কত এস, এখানে মাইনাস আর কি, সরি এখানে ভুলে 0 স্কয়ার লিখছি। তো তাহলে কত হবে, s is equal to 11 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.81। তো তাহলে 121 ডিভাইডেড বাই 2 ইনটু 9.81 কত হয়? সি আসে লাবিবা? 6.17 তো তাহলে এস আস মনে হয় তুমি ডিভাইডেড বাই 2 টা করো নাই, তুমি 2 দিতে ভুলে গেছো মনে হয়, শুধু 11 স্কয়ার বাই জি করছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো ভুলটা? হ্যাঁ। থ্যাংক ইউ জেরিন। সো তাহলে এটা কত হবে, সি হবে অ্যানসার 4 নাম্বারের জন্য। সো এটার অ্যানসার সি। বাকি কোনোটাই তো কোনো সমস্যা নাই আছে জেরিন? আচ্ছা, তো তাহলে 1 2 3 4 5 আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। এখন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 অ্যাকচুয়ালি বড় কিছু না, এটা একদম ইজি। এটা তো মেবি আমরা আগে করছিলাম নাকি? ভাই এগুলো সব করা হয়েছে। এগুলো আমাদের ওই যে ওয়ার্কশিটের মধ্যে কমন পড়ে গেছে না? ওটাই ভাইয়া, সব পড়ে গেছে ভাইয়া। ঠিক আছে, তো তাহলে আমরা দেখি এখানের মধ্যে কি কি আছে। হোয়াট ইজ মেন্ট বাই ভেক্টর কোয়ান্টিটি, যার নাকি বোথ ম্যাগনিটিউড এন্ড থাকে ডিরেকশনও থাকে, তাই না? দেন বি নাম্বারে বলতেছে যে আ কার ইজ ড্রিভেন অ্যারাউন্ড আ বেন্ড এট আ কনস্ট্যান্ট স্পিড, এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স টু ইটস ভেলোসিটি। আমরা কি বলছিলাম, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, সে ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো তুমি যখন নাকি একটা বেন্ড দিয়ে যাবা, হ্যাঁ, তুমি যখন নাকি একটা বেন্ড দিয়ে মুভ করবা, তখন তোমার কি হবে, প্রতিটা ইনস্ট্যান্টে ডিরেকশন চেঞ্জ হয়। সো তাহলে সিন্স ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ডিরেকশন চেঞ্জের সাথে সাথে কি হবে, ভেলোসিটিও চেঞ্জ হবে। তো তার মানে দ্য ভেলোসিটি ডাজ নট রিমেইন কনস্ট্যান্ট, দ্য ভেলোসিটি চেঞ্জেস। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো আমরা আগেই পড়ে আসছিলাম, তো এই জিনিসটা আমরা জানি। 7 নাম্বার বলছি যে তোমাদের কি 7 নাম্বার আমরা ইউনিট 3 পড়তে সময় তখন এই জিনিসটা দিব। ইউনিট 3 এর জন্য একদম সবগুলা কোর প্র্যাকটিক্যালের একদম ডিটেইলড ওয়েতে সব এক্সপ্লেনেশন দেওয়া, বুঝছো? এটা আমরা ইউনিট 3 এর টপিক পড়তে সময় তখন কভার করব। বুঝা গেছে? এক্সপেরিমেন্ট রিলেটেড যে সব জিনিসগুলো আসবে ওগুলা। হ্যাঁ বলো নাবিল। নাম্বার 7 এ কোশ্চেন ছিল তো এটা। নাম্বার 7 এ কোশ্চেন আছে তোমার? আচ্ছা হ্যাঁ, লিখতে হবে স্যার। এখানের এটা জন্য তো যে গ্রাফ আঁকি না, হ্যাঁ হ্যাঁ, গ্রাফ তো এটা লাইক দুই ভাবে দেখা, একটা তো লাইক ওই যে একটা বার গ্রাফ আঁকা যায়, আর একটা হইতেছে যে 2h ভার্সেস t স্কয়ার গ্রাফ আঁকতে পারি। তো কোনটা লাইক করলে বেটার হয়? গ্রাফ এখানে অনেকগুলো আঁকতে পারো। দেখো তোমাকে দেখাই, তোমার ইকুয়েশনটা দেখো তুমি নাবিল, এখানে দেখো তোমাদের আজকে তো তাহলে অনেকগুলা কোশ্চেন কমন আছে, কতগুলো আমরা এমনিতে স্কিপ করতে পারবো। সো তাহলে আমরা এখানে একটু টাইম স্পেন্ড করে এক্সপেরিমেন্টাল একটা প্রসিডিওর বলি। তুমি দেখো তুমি কি করবা, জি এর ভ্যালু বের করবা, তাই না নাবিল? তো জি এর ভ্যালু বের করতে চাও, দ্যাট ইজ অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা ভালো কথা। তো এখন তুমি জানো যে অ্যাসেলারেশন রিলেটেড তোমার ফর্মুলা কি, s equal to ut plus half at squared, এটা ইউজ করা যায়, তাই না? s equal to ut plus half at squared, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। তো এখানের মধ্যে তোমার কি দরকার, তুমি চাও কি, তুমি চাও হলো অ্যাসেলারেশন। তো তুমি কি কি মাপবা, তুমি মাপবা ডিসটেন্স আর টাইম, তাই না? জি ভাইয়া। তুমি ডিসটেন্স আর টাইম মেজার করবা। ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা কেয়ারফুলি কি করব, জিরো রাখবো। ইনিশিয়াল ভেলোসিটিটাকে জিরো রাখলে তাহলে আর এটা নিয়ে আমাদের মাথা ঘামানো লাগলো না। আমরা তাহলে কি করব, এমন একটা এক্সপেরিমেন্টাল সেটআপ ইউজ করব যেন উপর থেকে আমরা কি করতেছি, কোন একটা অবজেক্ট এরকম রিলিজ করে দিলাম। তো কোন একটা অবজেক্ট এরকম রিলিজ করে দিলে কি করবে, তার ইনিশিয়াল ভেলোসিটি জিরো। তো সে একটা সার্টেন হাইট নিচে নামবে। তো হাইট কতটুকু হাইট নিচে নামতেছে, ওই হাইটটা আমরা বের করতে পারবো মিটার রুল দিয়ে, ঠিক আছে?
আর কতটুকু টাইম লাগতেছে টাইম আমরা স্টপ ওয়াচ দিয়েও বের করতে পারি, ডেটা লগার দিয়েও বের করতে পারি, মোশন সেন্সর নামের আরেকটা জিনিস আছে, মোশন সেন্সর দিয়েও বের করতে পারি। ঠিক আছে, তো তাহলে টাইম বের করলাম। এখন তোমার কি দরকার নাবিল? অ্যাসেলারেশন দরকার। সো এখন তোমার ইকুয়েশনটা তুমি লিখো। এস এর জায়গায় আমরা কি লিখতে পারি? এইচ লিখতে পারি। এইচ লিখতে পারি, জি ভাইয়া। আর অ্যাসেলারেশনটা তো হলো জি। তো এখন h is equal to half gt squared. সো এখন তুমি কি করতে পারো? আমরা যে কাজটা শিখছিলাম, আমরা শিখছি না যে y equal to mx plus c এর ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করি। তো তাহলে তোমার y axis এ কোন ভেরিয়েবল আমরা প্লট করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? y axis a dependent variable. y axis এ ডিপেন্ডেন্ট আর x axis এ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আর y axis এ হলো ডিপেন্ডেন্ট। তো এখন এখানের মধ্যে কাজটা কি? টাইমটাকে তো আমরা কি করতে পারি না, টাইমটা তো আমাদের এখানের মধ্যে নিজের মতো করে ফ্লো করবে। এখন টাইমের উপর টাইম বেশি হইলে মানে হাইট বেশি, টাইম কম লাগা মানে কি হাইট কম। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানের মধ্যে বেসিক্যালি কি থাকে? মোশনের মধ্যে মোস্ট অফ দা কেসেস টাইমটা থাকে হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখন নাবিল দেখো তুমি কি গ্রাফ আঁকবা? y equals to mx প্লাস এখানে c আছে, এখানে তো প্লাস c কত? এখানে 0, তাই না? 0। তো এখন তাহলে এখানের মধ্যে কাজটা কি? তোমার y ইন্টারসেপ্ট হলো 0, y অ্যাক্সিস এ হাইট আর x অ্যাক্সিস এ যদি আমরা t স্কয়ার প্লট করি, তো তাহলে এখন এটার গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? হাফ জি, তাই না? হ্যাঁ। সো তাহলে এটার গ্রেডিয়েন্টের থেকে আমরা কি করব? গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হাফ জি, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হাফ জি। সো তাহলে জি ইজ ইকুয়াল টু কত হবে? 2 টাইমস দা গ্রেডিয়েন্ট। এটা করতে পারো। অর তুমি যেটা বলছো যে তুমি ডিরেক্টলি 2h ভার্সাস টি স্কয়ার গ্রাফ আঁকবা, হ্যাঁ এটা বলছিলা না? তো 2h ভার্সাস টি স্কয়ার যদি তুমি গ্রাফটা আঁকো, তো তাহলে দেখো 2h ইজ ইকুয়াল টু gt স্কয়ার। সো তাহলে ডিরেক্টলি তোমার গ্রেডিয়েন্টের থেকে কি চলে আসতেছে? ডিরেক্টলি তোমার গ্রেডিয়েন্টের থেকে g এর ভ্যালুটা চলে আসতেছে, আর অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা চলে আসতেছে। y ইন্টারসেপ্ট হলো 0, x অ্যাক্সিসে তুমি t স্কয়ার প্লট করবা, y অ্যাক্সিসে 2h প্লট করবা। সো তাহলে the gradient will directly give you the value of g। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি বলছো? বার ডায়াগ্রাম ড্র করবে। হ্যাঁ। কি অ্যানসারের মধ্যে দেওয়া? না, লাইক মার্কস স্কিমে দেখছিলাম একটার মধ্যে লাইক বার ডায়াগ্রাম করে ওই যে ডিফারেন্ট হাইট না আর ডিফারেন্ট টাইম নেয়, পর টাইম নেয় ওটা দিয়ে বার ডায়াগ্রাম। ডিফারেন্ট হাইট নিয়ে টাইম নিয়ে তো বার ডায়াগ্রাম আঁকার কথা না। হাইট তো আমাদের এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য বার ডায়াগ্রাম তো আঁকা অ্যাপ্রোপ্রিয়েট না, বুঝছো? ওই জিনিসটা আমাকে দেখাও তো এটা। ঠিক আছে, ওটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে আমি দেখব, ওইটা চেক করব নি। এখানের মধ্যে বেসিক্যালি তোমার কাজটা কি দেখো? রেলেভেন্ট অ্যাপারেটাস যেটা দিয়ে তুমি টাইম বের করবা এন্ড লেন্থ বের করবা, কিভাবে ডিসটেন্স বের করতেছো ওইটা বললা, স্পিড যদি বের করো বা টাইম যদি বের করো কিভাবে করতেছো ওইটা বলতেছো, দেন ফার্দার ডিটেইলস অফ মেজারমেন্ট, দেন ভ্যারি দা কোয়ান্টিটিজ, যে আমাদের অনেকগুলা কোয়ান্টিটি লাগবে না, জাস্ট একটা সিঙ্গেল রিডিং নিলে পরে তো ওইটা দিয়ে আমরা গ্রাফ প্লট করতে পারি না, আমাদের অনেক অনেক মাল্টিপল রিডিং লাগবে। সো এইসব মাল্টিপল রিডিং নিয়ে দেন রেজাল্ট গুলা ক্যালকুলেট করব। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ এঁকে দেন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি পাবো? আমরা গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে ডাইরেক্টলি বের করতে পারি জি এর ভ্যালু, অর অন্য কোন প্রসিডিওর থেকে, যে গ্রাফের গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হাফ জি, তো তাহলে জি ইজ ইকুয়াল টু 2 টাইমস দা গ্রেডিয়েন্ট, এরকম। বুঝতে পারছো নাবিল? বার ডায়াগ্রাম ওই জিনিসটা মোস্ট প্রবাবলি হওয়ার কথা না, ওইটা তাও আমাকে দিও, আমি চেক করবো নি।
ঠিক আছে? তো তাহলে কোশ্চেন নাম্বার 7 এর এটা মেইনলি ডিটেইলস আমরা পড়বো ইউনিট 3 এর সময়, হ্যাঁ? সো এখনের জন্য এটা আমরা বাদ দিতেছি। এরপরে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কে আমরা আগে করছি। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখি। The graph shows how displacement varies with time for an object that starts from rest with constant acceleration. আচ্ছা, সো তাহলে একটা কনস্ট্যান্টলি অ্যাসেলারেট করা একটা অবজেক্টের গ্রাফ দেওয়া। এখন বলতেছে এ নাম্বারে ইউজ দ্য ডিসটেন্স টাইম গ্রাফ টু ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য অবজেক্ট এট টাইম টি ইকুয়াল টু 4। তো টাইম টি ইকুয়াল টু 4 এর জন্য ডিসটেন্স টাইম গ্রাফ থেকে স্পিড বের করতে বলছে। সো তাহলে আমাদের কি করা লাগবে? টাইম টি ইকুয়ালস টু 4 এর ওখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এরপরে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা বের করতে হবে, তাই না? বিকজ আমাদের এখানে গ্রাফটা কি একটা কার্ভ, এটা একটা স্ট্রেট লাইন না। সো তাহলে এই কার্ভের জন্য গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করতে হবে? আমাদের ট্যানজেন্ট ড্র করে দেন ওইটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো আমরা এই জিনিসটা এখানের মধ্যে জুম করে নেই তাহলে যেন আমাদের দেখতে ক্লিয়ার হয়, ঠিক আছে? এখন এখানের জন্য ও শিট, জুম করে দেখি নাই তো আমি, মানে 35 ই নিছিলাম। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? 35 ওইটা ডিরেক্টলি কেমনে নিছো? মানে আচ্ছা, 35 মাইনাস y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 না? হ্যাঁ, তোমার তো ট্যানজেন্টের y2 y1 ডিভাইডেড বাই x2 x1 ট্যানজেন্টটা তো প্রথমে আঁকতে হবে। আচ্ছা, তো ট্যানজেন্টটা প্রথমে আমরা এখানের মধ্যে ড্র করি। যত বড় ট্রায়াঙ্গেল নেওয়া যায় হ্যাঁ। তত ভালো। এই যে আমাদের ট্যানজেন্টটা, ঠিক আছে? তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি দেখি। টাইম টি ইকুয়ালস টু 4 এর এখানে কি করছে? এই যে টাইম টি ইজ ইকুয়াল টু 4 এর এখানে টাচ করা এমন একটা স্ট্রেট লাইন ড্র করছে, ট্যানজেন্টটা নিলাম, হ্যাঁ? তো এখন এখানে ট্যানজেন্টের এখানে দেখো এইটা হবে আমাদের x1 y1, তাই না? x1 এখানে কত 2.1 আর y1 হলো 0 এট x অ্যাক্সিস y ইজ ইকুয়াল টু 0। আর এইখানের মধ্যে আমাদের এটা কি আসে? এটা হবে আমাদের x2 y2, দ্যাট ইজ x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো 6 এটা, তো তাহলে এটা 6.5। তো তাহলে 6.5 কমা এটা কত আসে? 35। ভাই আমি 2.1 না 2 নিছিলাম, বুঝছো? ঠিক আছে, ওইটা গ্রাফের একটু এদিক ওইদিক হবেই, একটা রেঞ্জ দেওয়া থাকে এর জন্য, গ্রাফের জন্য, বুঝছো? তো এখন আমাদের এই যে আমরা যে ট্রায়াঙ্গেলটা নিলাম এই ট্রায়াঙ্গেলটা আমরা ভালোমতো শো করব যে উই আর ইউজিং দিস ট্রায়াঙ্গেল টু ক্যালকুলেট দা অর ডিটারমাইন দা গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আমরা যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি এটা ওয়ার্কিং এর মধ্যে দেখাইতেই হবে, না হলে পরে আমাদের শুধু শুধু তারা মার্ক কেটে দেয়, বুঝতে পারছো? তো তুমি গ্রাফের মধ্যে ওয়ার্কিং শো করতেছো, অ্যাজ ইন কি ইউ আর শোয়িং যে তুমি নরমালি আন্দাজি ক্যালকুলেটরের মধ্যে চাইপে বের করো নাই বা একটু আরেকজনের দিকে তাকায় অ্যান্সার লিখে ফেলো নাই, তুমি যে নিজে ওয়ার্কিং করে বের করছো ওই জিনিসটা এখানে শো করবা। সো এখানের মধ্যে কাজটা কি, আমরা গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে ফেলি। y2 y1 ডিভাইডেড বাই x2 x1, দ্যাট ইজ 35 0 ডিভাইডেড বাই 6.5 2.1, তাই না? এটা করলে পরে কত আসে? আমারটা 7.8 আসছিল। এইটা কত হয় এখানে? এটা ক্যালকুলেটর বসালে 7.95. 7.95 এটা আসে যাবে। হ্যাঁ। তো 7.95 মিটার পার সেকেন্ড, অ্যাজ ইন মনে করো 8.0 মিটার পার সেকেন্ড এরকম। আমরা দেখি এখানে ওরা অ্যানসারে কি বলছে, আমরা এটা দেখে নেই প্রথমে। অ্যানসারের রেঞ্জটা কত দিছে? দেখছো, একদম এক্স্যাক্টলি 8।
তারা এখানের মধ্যে রেঞ্জটা দেয় নাই, এটা কোশ্চেন পেপারের কোশ্চেন থেকে নেওয়া। তো কোশ্চেন পেপারের কোশ্চেনটা যখন দেখবা তখন দেখবা যে অ্যাকচুয়ালি একটা রেঞ্জ আছে, বুঝতে পারছো? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমারটা এখানে ডিরেক্টলি মিলে গেছে, কিন্তু এর মানে এই না যে রেঞ্জ নাই। রেঞ্জ এখানের মধ্যে বেসিক্যালি এমন থাকতে পারে, কি থাকতে পারে, 7.8 থেকে 8.2 মিটার পার সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ভেলোসিটি হইলেই হবে, বুঝতে পারছো? আর এখানের মধ্যে আমি কিন্তু কেয়ারফুলি একটা কাজ করছি, বলতো জেরিন, কি করলাম এখানে 7.95 টাকে রাউন্ড আপ করে 8 মিটার পার সেকেন্ড, শুধু 8 কিন্তু লিখে নাই, কি লিখছি 8.0। কেন লিখলাম এটা? কোশ্চেনে সব ইনফরমেশন টু ডেসিমাল বিকজ প্লেস মানে টু সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে? সিগনিফিক্যান্ট ফিগারটাকে আমাদের মেইনটেইন করতে হবে, দ্যাটস ওয়াই আমি কি করছি এখানে 0.0টা অ্যাড করছি। মেইনলি 8 মিটার পার সেকেন্ড আর 8.0 মিটার পার সেকেন্ড শুনতে একই মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে ডিফারেন্সটা আছে। ওই ডিফারেন্স গুলা ইউনিট 3 তে আমরা আর এগুলা ব্রড ওয়েতে খেয়াল করব সবকিছু, ঠিক আছে? সো আই হোপ এই ব্যাপারটা, প্রসিডিওরটা তোমরা সবাই বুঝছো। এটা তো আগে থেকেই জানতা যে অ্যাকচুয়ালি কিভাবে একটা কার্ভের জন্য গ্রেডিয়েন্ট বের করতে হয়। এখন বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন। তো আমরা তো অ্যাসেলারেশন কি জানি, a is equal to v minus u by t। ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, ফাইনাল ভেলোসিটি যে টাইম t is equal to 4a, ফাইনাল ভেলোসিটি হলো 8 আর টাইম হলো 4। তো এটা দিয়ে আমরা করে ফেলতে পারি না এসএস? সেখান থেকে আমাদের কত আসে, 2.0 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পারছো? তো এখানের জন্য আমাদের কত আসলে অ্যাসেলারেশন, 2.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারো কি কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে? কারো কোনো কনফিউশন না থাকলেও তো বলতে হবে। না নাই। তো তাহলে দ্যাট ওয়াজ অ্যাবাউট কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 8 এটা গেল। কোশ্চেন নাম্বার 9 তো মনে হয় করছি আমরা, না? আগে করাইছো ভাইয়া? কোশ্চেন নাম্বার আগে 9 আগে করাইছো? হইছে। হ্যাঁ ভাইয়া। এরপরে কোশ্চেন নাম্বার 10 এটা হইছে। এটা তো ওই যে সুভাষিস বলছিল যে তোমার প্রবলেম আছে, দেন আমরা এটা সলভ করছিলাম। এরপর কোশ্চেন নাম্বার 11টা, 11 এটাও কত ছিল? এটাও তোমাদের ইয়ের মধ্যে আছে, কি বলে, ওয়ার্কশিটের মধ্যে যে আছে, course আর এর- ওই কোশ্চেন পেপারের মধ্যে আছে, কিন্তু এটা আমরা এখনো এক্সপ্লেন করি নাই আর কি। তো এখন এই জিনিসটা আমরা এক্সপ্লেন করে ফেলি। এইটা ব্যাপারটা একদম ইজি। ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি বলতেছে। During a lesson on Newton's laws of motion, a student says, we don't really need to bother with Newton's first law. কেন? Because it is included in his second law. কিভাবে? ব্যাপারটা দেখো, নিউটনস ফার্স্ট ল কি বলে প্রথমে এটা তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। নিউটনস ফার্স্ট ল কি বলে? নিউটনস ফার্স্ট ল states that an object at rest tends to stay at rest and an object in motion tends to be in constant motion or motion in a straight line until or unless there is an unbalanced force acting on it, ঠিক আছে? তো তার মানে নিউটনস ফার্স্ট ল কি বলে? নিউটনস ফার্স্ট ল বলে যে যতক্ষণ না পর্যন্ত আনব্যালেন্সড ফোর্স কাজ করবে ততক্ষণ পর্যন্ত সে যা করতেছিল তাই করতে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটি 0 হইতে পারে, অন্য কোনো ভেলোসিটিও হইতে পারে। আর নিউটন সেকেন্ড লটা কি বলে? নিউটন সেকেন্ড ল বলে যে একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে সে কি করবে? একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে সে অ্যাসেলারেট করবে, ঠিক আছে? অর আমরা মোমেন্টামের থ্রুতে বলতে পারি, কি বলতে পারি, যে unbalanced force is directly proportional to rate of change in momentum। তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমাদের নিউটনস ফার্স্ট লটা কিভাবে সেকেন্ড লর মধ্যে ইনকর্পোরেটেড আছে। এখানের মধ্যে কাজটা কি, নিউটনস ফার্স্ট লটা নিউটন সেকেন্ড লর মধ্যে ইনকর্পোরেটেড কিভাবে আছে। ব্যাপারটা হলো যে নিউটন সেকেন্ড ল বলতেছে আনব্যালেন্সড ফোর্স কাজ করলে অ্যাসেলারেশন হবে, আর ফার্স্ট ল বলতেছে যতক্ষণ না আনব্যালেন্সড ফোর্স কাজ করবে ততক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে, মানে কি অ্যাসেলারেশন 0। তো তার মানে একটার সাথে আরেকটা কি আছে, ইনকর্পোরেট করা। ব্যাপারটা দেখো তারা এখানের মধ্যে অ্যানসারটা কি বলছে, এই যে এখানের মধ্যে খেয়াল করো, আমাদেরকে লজিক্যালি এই ব্যাপারটাকে রাউন্ড আপ করতে বলছে আর এক্সপ্লেইন করতে বলছে। কাজটা কি, নো অ্যাসেলারেশন অর কনস্ট্যান্ট ভেলোসিটি or uniform motion in a straight line unless unbalanced force acting on it। এটা কি,
এটা হলো নিউটনস ফার্স্ট ল, তাই না? নিউটনস ফার্স্ট ল বলে এইটা। আর নিউটন সেকেন্ড লটা কি বলে? F equal to ma, that is unbalanced force is directly proportional to rate of change in momentum or F equal to ma যেটা। এখন ব্যাপারটা কি, দোনোটার মধ্যে আমাদের কি আছে? দোনোটার মধ্যে আমাদের একটা জিনিস ইনকর্পোরেট করা, যে নেট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্সের একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যাপারটা দেখো যে ইফ রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, হ্যাঁ, যদি রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় তো তাহলে কি অ্যাসেলারেশন জিরো, অ্যাসেলারেশন জিরো হলে ভেলোসিটি কনস্ট্যান্ট। তো এটা কোন ল? এটা তো ফার্স্ট লটাও আমাদের কি হয়ে যাইতেছে, নিউটন সেকেন্ড ল দিয়ে এক্সপ্লেন হয়ে যাইতেছে না? এসাস বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ, যে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা কি, F ইকুয়াল টু ma, সামেশন সাইনটা কেন দেয়? আনব্যালেন্সড ফোর্স বুঝাইতে, ঠিক আছে, অর নেট ফোর্স বুঝাইতে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, অ্যাসেলারেশন তো যে কোনো ভ্যালু হইতে পারে। তো ফর এনি ভ্যালু অফ অ্যাসেলারেশন, এটা আমরা নিউটন সেকেন্ড ল এর জন্য অ্যাপ্লাই করি। আর when acceleration equal to 0, when acceleration is equal to 0 meter per second square, তখন এটা কার সাথে চলে আসে? নিউটনস ফার্স্ট ল কে এক্সপ্লেইন করতে চলে আসে না? যে when acceleration is equal to 0, তো তখন কি হবে? acceleration 0 মানে ভেলোসিটি চেঞ্জ হবে না। তো তার মানে রেস্টে থাকলে সারাক্ষণ রেস্টেই থাকবে, মুভমেন্টে থাকলে সারাক্ষণ মুভমেন্টেই থাকবে। আর ফর এনি অ্যাসেলারেশন আদার দ্যান 0, ঠিক আছে, এনি ভ্যালু আদার দ্যান 0, any value other than 0 meter per second square কি হবে? নিউটন সেকেন্ড ল এক্সপ্লেনেশন। তো তার মানে নিউটনস ফার্স্ট লটা কি করা আছে? অ্যাকচুয়ালি নিউটন সেকেন্ড ল এর মধ্যে ইনকর্পোরেট করা। তো তাহলে আলাদা করে দুইটা পড়ার দরকার নাই, এটাও স্টুডেন্টটা সাজেস্ট করতেছে। ওর সাজেশনটা আমরা কি করলাম, এক্সপ্লেইন করলাম। যে তো তাহলে কি, ইফ রেজাল্টেন্ট ফোর্স ইজ 0, the Newton second law states acceleration equal to 0, or acceleration non-zero only when unbalanced force is non-zero। যে আনব্যালেন্স ফোর্স থাকলে অ্যাসেলারেশন থাকবে, আনব্যালেন্স ফোর্স 0 হইলে অ্যাসেলারেশন কি হবে? 0 হবে। থাকবে বুঝতে পারছো? 0। তো এই ব্যাপারটাই। এরপরে 12 নাম্বার আমরা কি করছি নাবিল? 12 নম্বর তো চেনা চেনা লাগে। 12 নাম্বার তোমাদের ওয়ার্কশিটের ওইটার মধ্যে আছে, ওইটা তো সব কোশ্চেন পেপার, যে তোমাদের 2011 থেকে শুরু করে 2019 পর্যন্ত মোশন রিলেটেড যত কোশ্চেন সবগুলো ওখানের মধ্যে কম্পাইল করা। এর জন্যই তো এতগুলা কোশ্চেন, বুঝছো? আমরা এখন তাহলে এই কোশ্চেনটা সলভ করব। এটা এখনো মনে হয় সলভ করানো হয় নাই, এটা মোস্ট প্রবাবলি এখনো সলভ করানো হয় নাই তোমাদের। তো তাহলে এটা এখানে করাই দিলে পরে তোমাদের ওয়ার্কশিটেরটাও হয়ে যাবে, ঠিক আছে? সো এটা আমরা শুরু করতেছি। আচ্ছা, এটা আমরা নতুন সেশনে শুরু করি, তোমরা নতুন সেশনটা জয়েন করে ফেলো, হ্যাঁ? আচ্ছা, তো তাহলে আমাদের এই এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন নাম্বার 12 টা আমরা এখন দেখব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 12 আমরা দেখি কি বলতেছে। The diagram shows an arrangement used to launch a light foam rocket at the school science competition. তো তাহলে ফোম দিয়ে বানানো একটা রকেট কি করবে? এরকম একটা অ্যাঙ্গেলে, যে এরকম একটা অ্যাঙ্গেলে কি করতেছে? লঞ্চ করতেছে, ঠিক আছে? তো এখন বলতেছে the rocket is launched at the level of one end of a long table and lands at the other end of the same level। তো তার মানে যেই হাইট থেকে তার জার্নি শুরু করছে সে আবার কি করছে? ওই হাইটেই ফেরত আসছে, হ্যাঁ? The students measure the horizontal distance traveled by the rocket and the time of flight। তো তাহলে এ নাম্বারে বলতেছে যে রেঞ্জ কত, যে হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু কভার করছে? 1.88 মিটার। আর কতক্ষণ সময় নিছে? টাইম অফ ফ্লাইটটা কত? 0.88 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো এখন বলতেছে show that the horizontal component of the initial velocity of the rocket is about 2 meter per second। সো এখন এখানের মধ্যে আমরা এই ক্যালকুলেশনটা এই নিচে করে ফেলি, নিচে আমাদের এনাফ জায়গা আছে, এখানের মধ্যে হয়ে যাবে। তো তাহলে 12a
1. What are the informations we know? আমরা ইনফরমেশন গুলা জানি। আমরা হরাইজন্টাল মোশনের ইনফরমেশন জানি কি? হরাইজন্টাল ডিসটেন্স হলো 1.88 মিটার, টাইম অফ ফ্লাইট হলো 0.88 সেকেন্ড। এরপরে জানি অ্যাসেলারেশন ইজ 0, হরাইজন্টাল ডিরেকশনেতে অ্যাসেলারেশন 0 হবে প্রজেক্টাইল মোশনে। এটা তো একটা নোন জিনিস যে অ্যাসেলারেশনকে আমরা বেল দেই না, ঠিক আছে? তো তাহলে এখানের জন্য কাজটা কি? দিস আর দ্য থ্রি ইনফরমেশন উই নো অ্যাবাউট হরাইজন্টাল মোশন। তো এখন বলতেছে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত ছিল। তো ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি, ঠিক আছে? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কত ছিল এটা জানি না, এটা বের করতে বললো। তো তাহলে এটা কিভাবে বের করব? s equal to ut plus half at squared। তো এখন এখানে s হলো 1.88, u কত জানি না, এটাই তো বের করব। টাইম হলো 0.88 প্লাস ওইটা কত 0, ওই পাশে অ্যাসেলারেশন 0, সো তাহলে এটা পুরোটাই 0 হবে। তো তাহলে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কত আসে? 1.88 ডিভাইডেড বাই 0.88 কত হয় এটা এসএস? 2.1 আসে। 2.1 2.1 মিটার পার সেকেন্ড। তো অ্যাপ্রক্সিমেটলি 2 শো করতে বলছিল, সো তাহলে এটা আমাদের শো হয়ে গেছে, তাই না? এরপরে A2 তে বলতেছে শো দ্যাট দ্য ভার্টিক্যাল ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ অ্যাবাউট 4। তো তাহলে আমরা এটা করি। তো নাও A2 এর জন্য আমরা ইনফরমেশন গুলি কি কি জানি দেখি। কনসিডারিং ভার্টিক্যাল মোশন, আমরা টাইম জানি 0.88, আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট জানি কত 0, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 কেন দিলাম সাইমা? সেম লেভেল, ভেরি গুড। যে হাইট থেকে মারছিল ওই হাইটে আবার ফেরত আসছে। এরপরে কি জানি? উই নো দ্য অ্যাসেলারেশন টু বি নেগেটিভ, যে ইনিশিয়ালি উপরে গেছে না, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি আপওয়ার্ড হয় তো তাহলে জি টাকে কি নিব? নেগেটিভ নিব। তো তাহলে দিস আর দ্য ইনফরমেশন উই নো। এখন আমাদের কি বের করতে বলছে? বলছে যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল, যে ইউভি কত ছিল জানি না, এটা বের করব। তো তাহলে s equal to ut plus half at squared। তো তাহলে 0 is equal to uv into 0.88 plus half into minus 9.81 into 0.88 squared। তো এটা করলে পরে কত আসে এসএস uv এর ভ্যালুটা? ইউভির ভ্যালুটা কত আসে একজন একটু বলো। 4.3 আমার আসতেছে 4.3। হ্যাঁ 4.3 ঠিক আছে। তো তাহলে এটা কত? 4.3 মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের 4 শো করতে বলছিল, সো এটাও শো হয়ে গেল। এখন বলতেছে A3 তে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য রকেট। এখন দেখো A3 হরাইজন্টাল কম্পোনেন্ট 2.1, যে হরাইজন্টাল কম্পোনেন্ট হলো 2.1, ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো কত? 4.3। তো তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট? পিথাগোরাস দিয়ে বের করতে পারবো না? হ্যাঁ 4.5। তো তাহলে root over 4.3 square plus 2.1 square 4.5। 4.3 ধরছো? 4.8 ও আমি 4 ধরছিলাম কারণ 2 নাম্বারটা করতে পারি নাই। আচ্ছা, তো এখন এটা কত আসে? 4.8 আসে নাকি? আচ্ছা, হ্যাঁ ভাই 4.7 তো এখন এটা আসলে আমাদের কি
ম্যাগনিটিউড, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে না, আচ্ছা ভেলোসিটি ভাই চাইছে। ভাই ভাই হ্যাঁ বলো। আহ, আহ, যেহেতু আমি 2 নাম্বারটা করতে পারি নাই, তো আমি মানে 4 স্কোয়ার দিয়ে আগাইছি আর আমি 4.5 পাইছি, তাই না? তাহলে কি এটা কাটা যাবে? না না, নাম্বার দিবে, শো দ্যাট এর ভ্যালু ইউজ করলেও নাম্বার দিবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমাদের এটা আসলো 4.8 হলো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। এখন অ্যাঙ্গেলটা কত আসে? tan theta is equal to 4.3 by 2.1। তো তাহলে theta equals to কত হয়? 64.0. 64.0। আচ্ছা, 63.97 আসছে। তো তাহলে 64 আর কি, যে বেসিক্যালি টু সিগনিফিকেন্ট ফিগারে। হ্যাঁ যাবে। হ্যাঁ ভাই। তো তাহলে এইগুলা ছিল আমাদের ক্যালকুলেশন। ক্যালকুলেশন গুলি নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? এগুলা কিন্তু আমরা এতদিনে অনেক অনেক ম্যাথ করে ফেলছি, তো এখন এইসব জিনিসে আমাদের একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার কথা। মারিয়া বুঝতে পারতেছো? মারিয়া, ওকে, ভেরি গুড। তো তাহলে এখন এখানের মধ্যে দেখো, এ পার্ট আমাদের শেষ, বি পার্টে কি বলতেছে? বি পার্টে বলতেছে the students obtained their data by filming the flight। হ্যাঁ, তারা পুরাটা ভিডিও করছে। when they checked the maximum height reached by the rocket, they found it was less than the height predicted using this velocity। তারা যে ভেলোসিটিটা প্রেডিক্ট করছে আর ভেলোসিটি দিয়ে যে হাইটটা বের করছিল, তারা দেখছে যে তাদের প্রেডিক্টেড হাইটের থেকে অ্যাকচুয়াল হাইটটা হলো কম। তো এখন আসলে কেন কম? বিকজ আমরা তো ক্যালকুলেশনের সময় এয়ার রেজিস্ট্যান্সটাকে কনসিডারেশনে নেই নাই, কিন্তু আসলে তো এয়ার রেজিস্ট্যান্স আছে। তো তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা সহ যখন নাকি এয়ার রেজিস্ট্যান্স যখন নাকি অ্যাকচুয়ালি কাজ করবে, তখন কি করবে? ভার্টিক্যাল মোশনটাকেও কমায় দিবে, হরাইজন্টাল মোশনটাকেও কমায় দিবে। তো এর জন্য ভার্টিক্যাল হাইটটা কি হয় নাই, যা প্রেডিক্ট করা হয়েছিল ওই হাইট পর্যন্ত উঠতে পারে নাই। এই ব্যাপারটা একদম ইজি, এটা আচ্ছা, তোমাদের আমি পারার কথা। আমি এয়ার রেজিস্ট্যান্স লিখছি, বাট ড্র্যাগ লেখা যায় তো? ড্র্যাগই লেখা বেটার। এয়ার রেজিস্ট্যান্স আর ড্র্যাগ একই, কিন্তু ড্র্যাগ টার্মটা ইউজ করা ভালো। ঠিক আছে, আচ্ছা এরপরে B2 তে কি বলতেছে দেখো। B2 তে বলতেছে give two advantages of filming the flight to obtain data। তো এখন ফিল্ম করাতে বা ভিডিও করাতে আমাদের লাভটা কি হয়? অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো এটাকে বারবার রিপ্লে করা যায়। ঠিক আছে, এটাতে আমরা কি করতে পারি? ফ্রেম বাই ফ্রেম মুভ করাইতে পারি, যে একদম এক্স্যাক্টলি ম্যাক্সিমাম হাইট এক্স্যাক্টলি কখন উঠছে এটা আমরা ফ্রেম বাই ফ্রেম বারবার ব্যাক করে রিপ্লে করে করে বা ফ্রেম বাই ফ্রেম আস্তে 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 মুভ করা, যে একটা ফ্রেম, দুইটা ফ্রেম, তিনটা ফ্রেম, এরকম ফ্রেম বাই ফ্রেম গেলে পরে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারবো যে ম্যাক্সিমাম হাইট অ্যাকচুয়ালি কত। ঠিক আছে, এরপরে এখানে কি করা যায়? ভিডিও করলে পরে আমাদের হিউম্যান রিঅ্যাকশন টাইম, যে আমাদের টাইম মেজারমেন্টের যেই কাহিনীটা, ওইটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যে স্টপওয়াচ অন করা অফ করা নিয়ে যে সমস্যা থাকে, কেন? মনে করো আমরা মোশন শুরু করার আগে ভিডিও অন করে ফেলছি, তো ভিডিও আগে থেকে অন আছে, এরপরে মোশনটা শুরু হলো দেন অফ, মোশনটা শেষ হলো দেন ভিডিও অফ করছি। তো তাহলে মোশন স্টার্ট থেকে আমাদের টাইমারের মধ্যে টাইম আছে, ভিডিও টাইম আছে না একটা, তো ভিডিও টাইমের ওখানে থেকে ভ্যালু দেখবো যে এই সময় মোশনটা শুরু হয়েছে, এই সময় মোশনটা শেষ হয়েছে। তো তাহলে পরে আমরা কি করতে পারতেছি? আরো ভালো মতো এরকম রিডিং গুলা নিতে পারতেছি। বুঝতে পারছো? তো এমন ভিডিও করলে পরে কি করা যায়, অনেকগুলো আমাদের অ্যাডভান্টেজ আছে। তো এই ব্যাপারগুলো এখানে মধ্যে লেখার কথা, আমরা দেখি কি কি বলছে। হ্যাঁ, যে এখানের মধ্যে ফার্স্টে ভিডিও ক্যামেরা দিয়ে করলে যে ওই যে সিগনিফিকেন্ট ফিগার বেশি থাকে ওটা পাওয়া যাবে না। কেউ কি কিছু বলতেছো? নাবিল কিছু বলছো? জি ভাইয়া, ওই যে সিগনিফিকেন্ট ফিগার বেশি দেখায় না, সিগনিফিকেন্ট ফিগারের এখানের মধ্যে ওরা রাউন্ড আপ করে নাই, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ওটা 64 হবে। বুঝছো? গিভেন ইনফরমেশন অলওয়েজ যা থাকবে ওইভাবে করে আমাদের রাউন্ড আপ গুলা করতে হবে। এরপর এখানে হলো 4.3, এটা হলো 4.8। এরপরে কেন অ্যাকচুয়াল হাইটটা কম? বিকজ এয়ার রেজিস্ট্যান্সটাকে তো
ক্যালকুলেশনের সময় নেওয়া হয় না কনসিডারেশনে, ঠিক আছে? এইটা আরো অনেকগুলো পয়েন্ট আছে, কি আছে যে এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্টস অন দা রকেট অর ফ্রিকশন অফ দা রকেট অন দা স্ট্যান্ড হ্যাজ নট বিন টেকেন ইনটু অ্যাকাউন্ট। যে স্ট্যান্ড থেকে যে বের হবে ওই সময় ফ্রিকশনের জন্য কিছু ভেলোসিটি কমে যেতে পারে বা কিছু এনার্জি লস হইতে পারে, যে এনার্জি ডিসিপেটেড অর ট্রান্সফার ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স তেমন। আর অ্যাডভান্টেজটা কি, আমাদের ভিডিও ভিডিও করার বা পুরো ফ্লাইটটা ফিল্ম করার অ্যাডভান্টেজটা কি? ক্যান ওয়াচ অ্যাগেইন, ক্যান স্লো ডাউন অর ওয়াচ ফ্রেম বাই ফ্রেম অর স্টপ এট দ্য ম্যাক্সিমাম হাইট। টু ফাস্ট ফর দ্য হিউম্যানস টু সি, যে হঠাৎ করে এরকম আমাদের ফুস করে কি করলো রকেটটা চলে গেল, আমরা হিউম্যানরা কি করতে পারবো না, সাথে সাথে এরকম রিঅ্যাক্ট করতে পারবো না। এরপর আরেকটা কি আছে যে ডাজ নট ইনভলভ রিঅ্যাকশন টাইম, ক্যান জুম ইন টু সি হাইট রিচড। তো তাহলে এরকম অনেকগুলো আমাদের অ্যাডভান্টেজ আছে। তো এখানের মধ্যে থেকে যে কোনো দুইটা ওইরকম আমরা বলবো, বুঝতে পারছো? তো তাহলে কারো কি এগুলা নিয়ে, এই এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেন গুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে তো ভালো। তো এখন তোমাদের আমি এই মান্থের বাকি দিনগুলাতে কোন দিন কি করাবো ওই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেই, তো তাহলে যেন আমার নিজেরও একটা রুটিন একদম ফিক্স থাকে, তোমরাও যেন ঠিকঠাক। হ্যাঁ, ছুটি দিয়ে দিব সাইমা, আর বেশিক্ষণ নাই, ছুটি দিয়ে দিব। ফার্স্টে রুটিনটা তোমাদেরকে শুধু দেখাই দেই যে অ্যাকচুয়ালি কবে কি করাবো। হ্যাঁ, আমরা কবে কি করাবো ওই জিনিসটা আমরা একটা রুটিন ফিক্স করে ফেলি, তাহলে পরেই শেষ হয়ে যাবে। তো আমাদের এখানের মধ্যে কাজটা কি দেখো, ফার্স্ট অফ অল আজকে তো সানডে। হ্যাঁ, তো আজকে সানডে, তো তাহলে টিউসডেতে দ্যাট ইজ আজকে কত তারিখ? আজকে হলো 9 তারিখ। তো তাহলে টিউসডেতে 11 তারিখ হবে। আমি ক্যালকুলেটরে তারিখ দেখতেছিলাম। ক্যালকুলেটরও তো আছে। কি? ক্যালকুলেটরে কতগুলাতে ক্লক থাকে? ও, কবে কবে ক্লাসগুলা পাইতেছে ওই জিনিসগুলো একটু লিখে রাখি। এই দিন আমরা একটা গ্যাপ রাখবো, এই দিন আমাদের ক্লাস হবে না, এই দিন তো তোমাদের রেজাল্ট দিবে না, তো এই দিন আমরা একটু গ্যাপ রাখবো আর কি। তো রেজাল্টের আগের দিন, তো রেজাল্টের আগের দিন প্রবাস। এই দিন আমরা টেস্ট নিব একটা, ঠিক আছে? রেজাল্টের আগে আগে সবারই ওরকম পড়ালেখা নিয়ে একটা ভালো সিরিয়াসনেস আসে, ঠিক আছে? তো তাহলে রেজাল্টের আগে কান্নাকাটি করা বাদ দিয়ে টেস্ট দেওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমরা টেস্টটা নিব কিসের, 1A মোশন পুরাটা। কি কি তাহলে এটার মধ্যে? মোশন, ফোর্সেস এন্ড প্রজেক্টাইল, ঠিক আছে? সব মিলায় পরীক্ষা হলো এটাই। আর এই থার্সডেতে টেস্ট হবে আমাদের শুধু আর কি এক্সেপ্ট প্রজেক্টাইল আর কি। প্রজেক্টাইল মোশন ছাড়া হলো এই থার্সডেতে, ঠিক আছে? এই থার্সডেতে টেস্ট শুধু প্রজেক্টাইল ছাড়া, যে মোশন আর ফোর্সেস যে আছে ওই দুইটার উপর। এন্ড আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে ফার্স্টে ওই যে কোশ্চেন পেপার সলভিং,
মোশন এন্ড ফোর্সেস এর কোশ্চেন পেপারের বাকি যেগুলা প্রবলেম আছে ওগুলা জিনিস আমরা সলভ করে দিব। অনেকগুলা কিন্তু তোমাদের অলরেডি সলভ হয়ে গেছে, আর অনেকগুলা টাইপ সেম, তো মার্ক স্কিম দেখলে পরে অনেকগুলা জিনিস অ্যাকচুয়ালি নিজে নিজে বুঝে যাওয়া যায়, তাই না নাবিল? হ্যাঁ ভাইয়া। এরপর সানডে, দ্যাট ইজ এটা কত হয় 23rd, এনার্জি এন্ড পাওয়ার। এটা আমাদের একদম বেসিক, এটা অনেক ইজি চ্যাপ্টার, এটা নিয়ে আমাদের এত বেশি চ্যাপ্টার অনেক ইজি, অনেক কোশ্চেন আসে, কিন্তু এগুলো আমাদের ও লেভেল স্টাফ, বুঝছো? এগুলা জিনিস তোমাদের এমনিতেই পারার কথা। ইউনিট 1 কোন মাসে শেষ হবে ভাই? ইউনিট 1 আমাদের অক্টোবরের পরীক্ষার আগে, যে আমাদের সেপ্টেম্বরের শেষের দিকে শেষ হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মেকানিক্স কবে শেষ হবে? এই যে মেকানিক্স, এইটার পরে এই মান্থের মধ্যে আমরা মেকানিক্স শেষ করব। এই যে এক্সাম প্র্যাকটিস 1B আর কি, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। আচ্ছা স্যার, এক্সাম কি খাতা কলমে দেওয়া যায় না? খাতা কলমে দিতে চাও? ছবি তুলে জি পাঠাই ভাই। দিব হালাল ক্লাসরুমে, ভাবে ভাই। ক্লাসরুমে ওই যে ওরকম পরীক্ষা সাদিয়া নেওয়া আপু একটা যায়। নিছিল তো, মানে ইয়া অনরেখা, মানে ওইটা আমাদের ওইটাই জুম অন ওইটা করে অমনে এক্সাম করে দিতে না হবে। নিয়ে, বুঝছো কি করা যায়, ক্লাসরুমে তোমাদেরকে পিডিএফ দিলে পরে তোমরা এই পিডিএফ এর মধ্যে অ্যানোটেট করতে পারবা, তো তাহলে ওখান থেকে তোমরা ডিরেক্টলি পরীক্ষা দিতে পারবা আর কি। কমন করলে ভাই পারা অ্যানোটেট যায়। করতে গিয়ে লাস্ট টাইম অ্যানসার annotate- চলে গেছে, কি যায়? হ্যাঁ হ্যাঁ ভাই 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 অ্যানোটেশন পরে ভাই। নেটে ডিস্টার্ব করলে ভাই বহুত ঝামেলা হয় এসব। টাইম চলে যায়। জুমে এক্সাম নাও, ক্যামেরা অন করে দেই সুন্দর করে, ওটা বেটার হয়। পরে পিডিএফ করে পাঠাই দিব না। ঠিক আমি আছে, তো এই তাহলে ওটা এক্সামে দেখতেছি, এরকম আমরা একটা গার্ডও ডিসকাস দিছি। করে নিই এই জিনিসটা, দেন আমরা মোমেন্টাম নিয়ে, এটা আমাদের একদম টাইমই লাগবে না, বিকজ মোমেন্টাম একদম ও লেভেলস যা পড়ে আসছে তাই। জাস্ট এক্সট্রা কয়টা জিনিস কি, তোমাদের M1 যারা অলরেডি করে ফেলছো মোমেন্টাম, তারা তো অনেক আগায় গেছে অলরেডি। হ্যাঁ, যারা M1 অলরেডি করে ফেলছো তারা তো আগায় গেছো, যারা M1 করো নাই তারা এখানের মধ্যে মোমেন্টামের মধ্যে কয়টা জিনিস, যে ইম্পালস নিয়ে কয়টা জিনিস একটু নতুন দেখবা। ইম্পালসটা কি, চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ, তো এই মান্থের মধ্যে বেসিক্যালি আমাদের মেকানিক্স এর যে পার্ট, এই যে দেখো ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারের মধ্যে জিপিকে একদম আগেরটা ইজ ইকুয়াল টু mgh, যে জিপি ইজ ইকুয়াল টু mgh, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। ঠিক আছে, এগুলা জিনিস। এরপরে ওয়ার্ক এন্ড পাওয়ারের মধ্যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অর ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আমরা কিন্তু ওয়ার্ক ডান রিলেটেড অলরেডি কতগুলা কোশ্চেন সলভ করে ফেলতেছি, আমাদের ওয়ার্কশিট গুলা করতেছি না, কোশ্চেন পেপারের মধ্যে অনেকগুলা তো এনার্জি রিলেটেড কোশ্চেন অলরেডি কমন আছে, তো ওখানের মধ্যে অলরেডি করতেছি আমরা। তো এই হলো আমাদের ওয়ার্ক ডান, পুরা ও লেভেলস, এফিসিয়েন্সির ক্যালকুলেশন, এইসব ওয়ার্ক ডানের এটা এখানে শেষ। দেন ওয়ার্ক ডানের এক্সাম প্র্যাকটিস, এই যে 1B, এই যে ও এক্সাম প্র্যাকটিস তো অনেক সহজ। এগুলাও কিন্তু আমরা অলরেডি করছি। দেখো এখানের মধ্যে কতগুলা জিনিস আমাদের অলরেডি করা আছে। হ্যাঁ ভাই করছি। এই যে এটা আমরা লাস্ট দিন করলাম না,
এই যে মেট্রোলজি, এই যে if you hold an apple in your hand it is about 1 Newton, if you raise it through 1 meter it is 1 joule, then তুমি যদি হ্যাঁ ওটা ভাই, 1 সেকেন্ডে করো তো তাহলে পরে এটা 1 ওয়াট। তো অলরেডি আমরা এগুলা কোশ্চেনও করে ফেলছি আসলে, বুঝতে পারছো? এরপরে মেকানিক্স এর ফাইনাল পার্ট মোমেন্টাম। মোমেন্টামের মধ্যে কাজগুলা কি? মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, ফার্স্ট এইটা, ঠিক আছে? মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, দেন কি নিউটন সেকেন্ড ল অফ মোশন, যে ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আর কি, এই যে ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তো এই জিনিসটা। এরপর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। তো এইগুলা নিয়ে যে বিফোর এন্ড আফটার আমরা যে ক্যালকুলেশন গুলি করতাম না ও লেভেলসে, তো একদম ওইরকম সেম, একদম ওইরকম কোশ্চেন বিফোর এন্ড আফটার কলিশন নিয়ে। জাস্ট কোন ডিরেকশনটাকে পজিটিভ ধরবো কোন ডিরেকশনটাকে নেগেটিভ ধরবো ওই জিনিসটাই আমাদের আগে থেকে ঠিক করা থাকলে কোনো সমস্যা হবে না। দেন শেষ, এই আমাদের মোমেন্টাম। দেন মোমেন্টামের এক্সাম প্র্যাকটিস। এরপর আমাদের শুরু হয়ে যাবে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস কি? ম্যাটেরিয়ালস হলো আমাদের ফ্লুইড ডাইনামিক, ফ্লুইড নিয়ে, ফ্লুইডের এগুলো কতগুলো মজার মজার ইয়ে আছে। ডেনসিটি প্রেসার আগে পড়ছো কিন্তু আপথ্রাস্ট জিনিসটা পড়ো নাই। আপথ্রাস্ট এটা এখন এই যে যারা নাকি অক্টোবরে ও লেভেলস দিব ওদের এমনিতে সাবমেরিন কিভাবে কাজ করে ওটা বোঝানোর জন্য এমনি ওদেরকে বুঝাইছি আপথ্রাস্ট। আর আপথ্রাস্টের এটা কনসেপ্টটা অনেক মজার আর অনেক ইজি আছে, এগুলা জিনিস আমরা পড়বো। এরপরে কয়টা নতুন ক্লাস চলতেছে? হ্যাঁ হ্যাঁ ও লেভেলসের ক্লাস চলতেছে? হ্যাঁ, ওরা 2 মাস ধরেই করতেছে রিভিশন। আমারে কেউ বলবে না? আমার পিওর ম্যাথ পুরো অবস্থা খারাপ। পিওর ম্যাথস এর তো শুরু হয় নাই, ফিজিক্সে শুধু হইতেছে। ওরে ভাই রে ভাই, ফিজিক্স এ তাহলে সবাই একেবারে গ্রেড 9 তুষার ভাই কোচিং থেকে। এখানে যারা যারা ক্লাস করতেছে ওদের তো পাওয়া উচিত। ও লেভেলস এর গ্রেড 9 তো আসলে না পাইলে বাজে। তারপরে ফ্লুইড মুভমেন্ট, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এইগুলো আমরা আসবো। ল্যামিনার টার্বুলেন্ট কয়টা টার্ম বলছিলাম না যে আমরা সামনে পাবো ওরকম। এরপর ভিসকসিটি কয়টা টার্ম এরকম নতুন নতুন আসবে, ভিসকসিটির সাথে টার্মিনাল ভেলোসিটির কানেকশন। দেন এগুলো শেষ হওয়ার পর আরেকটা যেটা বলছিলাম যে ছোট টপিক, যে স্ট্রেস স্ট্রেইন আর ইয়াং মডুলাস। লাস্ট ক্লাসে যারা ছিল যে ফ্রাইডের যে ক্লাস নিয়েছিলাম তো ওখানের মধ্যে বলছিলাম। তো ইউনিট 1 এর এগুলা জিনিস আমাদের করতে করতে যে বেসিক্যালি এই অগাস্টের মধ্যে আমরা যে মেকানিক্স শেষ করলাম, দেন সেপ্টেম্বরের ফ্লুইড ডাইনামিক্স এর মেইন ব্যাপারটা কি যে আমাদের পার ক্লাস অর এট ম্যাক্স 2টা ক্লাস লাগবে একটা টপিক শেষ করতে, বুঝছো? এট ম্যাক্স 2টা ক্লাস লাগবে, বিকজ এইগুলা টপিক অনেক ছোট ছোট এন্ড কনসেপ্ট গুলো অনেক ইজি, ঠিক আছে? বুঝানোর জিনিস এত বেশি নাই, মেইনলি আমাদের কোশ্চেন গুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ছুটি এখন দিয়ে দিব ইফাজ, এখনই শেষ হয়ে যাবে, তুমি চাইলে চলে যেতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ফুল ইউনিট 1 এ, যে কোন জিনিসে কি কি পড়বো না পড়বো। তো বেসিক্যালি আমাদের এই মান্থের জন্য রুটিন হলো এইটা, ঠিক আছে? এটা পোর্ট্রেট মোডে নিয়ে যাই। তো এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো যে এই দিন আমাদের কুইজে কি রেজাল্ট দিবে রে? একেবারে ভালো ইউনিভার্সিটির চান্স বাদ করে দিব শালারা। ওগুলা এমন সমস্যা করবে না, বিকজ প্রেডিক্টেড এর এটা তো ওরা তো জানে যে প্রেডিক্টেড একটু সমস্যা তো হবেই। এ লেভেল সেটটাই ওরা মেইন এমফেসিস দিবে। ও তাহলে তো আলহামদুলিল্লাহ।
তো তাহলে সবার স্ক্রিনশট এটা তোলা হয়ে গেছে রুটিনের। তো আমরা নেক্সট দিন কোশ্চেন পেপার সলভ করব মোশন এন্ড ফোর্সেস এর। এর পরের দিন পরীক্ষা দেব আচ্ছা থার্সডে এগুলো তে। কি ভেক্টর এগুলো দিবা না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ভেক্টর ডায়াগ্রাম কি দিবা? কাজ ভেক্টর ডায়াগ্রাম দিলে তো স্কেল দিয়ে ম্যাপিং করব কেমন? হ্যাঁ হ্যাঁ, ওই ভেক্টর ডায়াগ্রামের ওইটা দিব নাকি না, ওইটা কি কেমন করা যায় ওই জিনিসটা চিন্তা করতেছি আমি। কোশ্চেন বানানোর জন্য এটা ওইটাই, দেখতেছি যে স্ক্রিনে স্কেল দিয়ে মাপলেও ঝামেলা হয় প্রচন্ড, সবার তো ডিফারেন্ট আসবে। এই জিনিসটা একটু সমস্যাই আছে আসলে। ও খেয়াল করি নাই তো। হ্যাঁ তো ওগুলো আমি বলে দিবনি, এটা নেক্সট ক্লাসের আগে ওরকম কোশ্চেন নিয়ে চিন্তা ভাবনা করে এরপর বলে দিব, ঠিক আছে? ওকে। অলরাইট, সো তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই আল্লাহ কোশ্চেন হাফেজ। পেপার গুলো সলভ করে ফেলো যেন টিউসডে তে সবগুলো শেষ হয়ে যায়, থার্সডে তে সুন্দর মতো পরীক্ষা দিতে পারো। থার্সডে তে তো তোমাদের এ লেভেলস এর বড় ভাই আপুদের রেজাল্ট, প্রেডিক্টেড গ্রেড কি পায় না পায়। এ লেভেলস এ এত ডাউন গ্রেডিং করছে, পোলাপাইন ভয় কাইন্দা দিতেছে এখন। ইস রে। বিকজ এডএক্সেল কি বোকা নাকি? এডএক্সেল বুঝে না যে 3-4 বার রিপিট দিয়ে যে নাকি ইউ পায় আসতেছে, টিচার যদি ওখানে প্রেডিক্টেড গ্রেডের মধ্যে এক্সপেক্টেড গ্রেডের মধ্যে সিও দেয়, তো তাইলে পরেও তো এডএক্সেল হাসবে, বলে যে স্টুডেন্ট পাসই করে না সে সি কেমনে পায়। এরপরে যে ওরা তখন ধুমায় খালি ডাউন গ্রেডিং করছে, দেখা যায় কোন স্টুডেন্টের সি এর নিচে গ্রেডই নাই। আর এটা কেমনে পসিবল? তাহলে বছরের পর বছর এতগুলো ইউ কেমনে পায়? তো এডএক্সেল ওগুলো সবগুলো স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে করে একদম সবগুলোর নিচে নামাই দিতেছে, বল যে টিচাররা বলে বাড়ায় বাড়ায় গ্রেড দিছে, তো এর জন্য সবগুলোর ওরকম নামাই দিতেছে। আমাদের উইলসের ইনফরমেশন নিলে তো পুরো বাস, আমরা এক একটা মক উইলসে আরামসে বসে বসে রিল্যাক্স করে দিছি, তো সিরিয়াসলি তো দেয় নাই ওই তো দুই এইটা, একজনের বাদে। কিন্তু এইটা মেইন না। ও লেভেলদেরটা তো মারিয়া, এ লেভেলের তো তাও ওদের কাছে একটা রেকর্ড আছে, ওরা আগে ও লেভেল পরীক্ষা দিয়েছে, কয়টা সিটিং পরীক্ষা দিয়েছে, ওদের তো স্টুডেন্টের ব্যাপারে একটা আইডিয়া আছে। ও লেভেলেরটা অ্যাকচুয়ালি আরো বেশি আনপ্রেডিক্টেবল, বুঝছো? ও লেভেলেরটা একটু বেশি আনপ্রেডিক্টেবল, যে অ্যাকচুয়ালি ওদের কেমন দেয়। ও লেভেল সেটটা তাও গ্রেডিং তাও ভালো হয়েছে, ও লেভেল সেটটা ওখানে তারা যে খবরগুলা দিছে, ও লেভেলস এর গ্রেডিং তাও ভালো। এ লেভেল সেটটাই ওরা আরো বেশি করে ইয়ে করছে, বিকজ এই লেভেল সেট গুলো তো ওদের আগের থেকে কি আছে, ডেটা আছে, যে এই স্টুডেন্ট আগের সবগুলাতে ইউ পায় আসছে, এখন হঠাৎ করে সে সি পেয়ে গেল, বি পেয়ে গেল, এটা কেমনে পসিবল? বুঝতে পারছো? তো ঠিক আছে, তাইলে আজকে আমরা এখানে শেষ করি। সবাই কোশ্চেন পেপার সলভ করা শুরু করে দাও। আল্লাহ হাফেজ আল্লাহ ভাই। হাফেজ।